নমস্কার বন্ধুরা, উন্নত কৃষি বাংলা ইউটিউব চ্যানেলে আমি গৌরাঙ্গ আবারও একটা নতুন ভিডিওতে সবাইকে স্বাগত। আজকে আমরা এসেছি পশ্চিম মেদিনীপুরের খড়গপুরে, যেখানে হাইটেক পদ্ধতিতে করা হচ্ছে রঙিন মাছ চাষ এবং তার সাথে বিভিন্ন ধরনের শাকসবজি উৎপাদন করা হচ্ছে। তো এই যে প্রসেস, যেটা প্রজেক্ট আমরা এখানে দেখতে পাচ্ছি, এই প্রজেক্টটা কিন্তু একটা আধুনিক প্রজেক্ট। এই প্রজেক্টে যদি আমরা কাজ করি তাহলে আগামী দিনের আশা করি ফিউচার এটা হতে চলেছে, বা এরকম ধরনের এই নতুন নতুন আধুনিকতার সাথে এক কথায় আমরা যতটুকু চেষ্টা করি যে আধুনিকতার সাথে যদি আমরা না চলি তাহলে কিন্তু আমরা এগিয়ে যেতে পারবো না। তো এই আধুনিকতার একটা নমুনা আজকে আমরা দেখতে চলেছি, বিশেষ করে মাছ চাষে এবং শাকসবজি চাষে। তো যিনার এই ফার্মটি রয়েছেন ওনার কাছে আমরা জানবো, এবং আমরা হয়তো অনেকে ওনাকে ইউটিউবে দেখে থেকেছি। তো ওনার সাথেও আমরা সম্পূর্ণ পরিচয় নেব এবং এই মাছ চাষ আর সবজি চাষের বিষয়ে বিস্তারিত আলোচনা করব আজকের এই ভিডিওতে। তো অবশ্যই আমাদের এই চ্যানেলে প্রথমবার হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, পাশে বেল আইকনে ক্লিক করে দেবেন, তাহলে যখন আমরা ভিডিও আপলোড করবো আপনারা পেয়ে যাবেন। তো চলুন আজকের এই ভিডিওটি শুরু করি। তো বন্ধুরা, আমরা স্যারকে পেয়ে গেছি আমাদের সাথে। তো স্যার, সবার আগে চাইবো যারা ভিডিওটি দেখছেন তাদের আপনার পরিচয় বলে দেবেন। আমার নাম দুর্গাপদ কুইলা। আচ্ছা, জায়গাটা হচ্ছে পশ্চিম মেদিনীপুরের খড়গপুরের কাছাকাছি। খড়গপুর থেকে এটা 5-7 কিলোমিটার দূরে। আচ্ছা, তো স্যার আমরা এর আগে তো আমি এক কথায় আপনার ইউটিউবে ভিডিও দেখেই এসেছি আজকে। তো সেই মালদা থেকে আপনার এখানে আসা, তো একটু জানতে চাইবো যে আপনার যে প্রজেক্টটা, এক কথায় আমরা অনেকটা জেনেছি ভিডিও থেকে, তবুও যারা নতুন দেখছেন তাদেরকে আপনার এই প্রজেক্টের বিষয়ে বিস্তারিত জানাবেন যে কীরকমভাবে শুরু করছেন, প্রসেসটা কি? আচ্ছা, প্রসেসটা হচ্ছে অ্যাকচুয়াল যদি আমরা টেকনিক্যাল নাম দিই, এই প্রসেসটার নাম হচ্ছে IAVS, ইন্টিগ্রেটেড অ্যাকুয়া ভেজিকালচার সিস্টেম। এটা একটা ইন্টিগ্রেটেড ফার্মিং। এই ইন্টিগ্রেটেড ফার্মিং এর মধ্যে আমরা এখানে ধরুন প্রসেসটা আমি দেখাই। এখানে আমাদের রঙিন মাছ চাষ হচ্ছে। এই রঙিন মাছকে খাবার দিই, টাইম টু টাইম আমরা খাবার দিই। আচ্ছা, খাবার দেওয়ার পরে রঙিন মাছ, এই মাছ থেকে যে ওয়েস্টটা উৎপাদন হয়, মলমূত্র যে ওয়েস্টটা উৎপাদন হয়, আমাদের কি করতে হয়, আমরা অ্যাকোরিয়ামে যারা মাছ রাখি, অ্যাকোরিয়ামে মাছ রাখলে সেখানে মাছকে খাবার দেওয়ার পরে জলটা চেঞ্জ করতে হয় প্রতিনিয়ত, তার কারণে সেখানে নোংরা হয়ে যায়। সেই কনসেপ্টটাকে এখানে আমরা অ্যাকোপনিক্সেরই যে কনসেপ্ট, সেটারই একটা ধরুন উন্নত একটা পদ্ধতি বলতে পারেন। এখানে আমরা কি করছি, মাছের যে ওয়েস্টটা সেইটাকে আমরা গাছের খাবার হিসেবে ব্যবহার করছি। আচ্ছা, এবার গাছের খাবার হিসেবে ব্যবহার করতে গেলে বিভিন্ন রকম ভাবে ব্যবহার করা যায়। এবার ধরুন কেউ মাছের জলটাকে ডাইরেক্ট তুলে গাছের গোড়ায় দিতে পারেন, তাতে কি হবে, জলটা ওয়েস্ট হবে। এখানে আমরা কোনো ওয়েস্ট করছি না, এখানে যে জলটা একদম পুরো জিরো ওয়েস্ট। আচ্ছা, জিরো ওয়েস্টটা কেমন হচ্ছে, এখানে আমরা যে মাছের যে ওয়েস্টটা সেটা আমরা নিয়ে যাচ্ছি পাম্প করে, আমরা এই স্যান্ড বেডে নিয়ে যাচ্ছি। আচ্ছা, চলুন একটু গিয়ে কথা দেখি। এইগুলো দেখছেন, এগুলো হচ্ছে আমাদের স্যান্ডবেড। এগুলো আমাদের এখনো রেডি হয়নি। আচ্ছা, যেগুলো বালি যেটা দেখতে পাচ্ছি আমরা, এগুলো হচ্ছে একদম ফ্রেশ বালি। এটা হচ্ছে ফ্রেশ বালি, যেগুলো আমরা কনস্ট্রাকশনে ব্যবহার করি, যে মোটা দানার যে বালিটা হয় সেই বালিটা আমরা এখানে ব্যবহার করি। আচ্ছা, এটা কোনো চালা বা কিছু দরকার নেই, এরকম গুটি ফুটি সমস্ত কিছুই থাকবে। আচ্ছা, ঠিক, এই বালিটাই দরকার হয়। আচ্ছা, আর IAVS এর মূল যে মিডিয়াটা সেটা হচ্ছে এই স্যান্ড। আচ্ছা, এই স্যান্ডটা ব্যবহার করা হয়, তার কারণ স্যান্ডের যে বায়োলজিক্যাল সারফেস এরিয়া, আচ্ছা, যার মধ্যে নাইট্রিফিকেশন যে ব্যাকটেরিয়াগুলো গ্রো করবে, যারা এই মাছের যে ওয়েস্টটাকে মানে গাছের খাবারে কনভার্ট করবে, আচ্ছা, সেই ব্যাকটেরিয়ার কিন্তু গ্রোথটা সবচেয়ে ভালো হয়, সবচেয়ে বেশি বায়োলজিক্যাল সারফেস এরিয়া পায়, সেজন্য গ্রোথটা সবচেয়ে ভালো হয়। সেজন্য স্যান্ডটা ব্যবহার করি। এবং স্যান্ডের আরো অনেক রকম প্রপার্টি রয়েছে, যেমন ধরুন আমি এখানে জিনিসটা দেখাই। এখানে ধরুন আমার ইরিগেশন হয়েছে, ইরিগেশন হওয়ার পরে এখানে এই যে মাছের যে নোংরাটা, আচ্ছা আচ্ছা, এখানে এসেছে দেখুন। এই জায়গাটাতে কিন্তু এটা ফিল্টার হয়ে যাচ্ছে ওপরে। আচ্ছা, এইটা আস্তে আস্তে ধীরে ধীরে ডিকম্পোজ হবে, ডিকম্পোজ হয়ে গিয়ে এটা গাছের খাবার হিসেবে যোগান দেবে। বাকি এইখানে জলটা পড়ার পরে বাকি এই ময়লাটা উপরে জমে যাওয়ার পরে বাকিটা নিচ দিয়ে আমাদের পাইপ প্লাম্বিং সিস্টেম করা আছে। নিচ দিয়ে পাইপ ফুটো করে প্লাম্বিং সিস্টেম করা আছে। সেই প্লাম্বিং এর মধ্যে দিয়ে এই যে ফিল্টার জলটা, একদম পরিষ্কার জলটা আবার আমার ওই ট্যাঙ্কে চলে, আবার ওই ট্যাঙ্কে গিয়ে পড়বে। ওটা আমি ওদিকে গিয়ে দেখাবো জলটা অবশ্যই। আর এখানে আমাদের মূলত এই যে জায়গাটা, এটা হচ্ছে টোটাল 5 কাঠার মতো জায়গা। আচ্ছা, আমাদের এক একটা বেড রয়েছে 24 ফুট, 4 ফুটের বেড রয়েছে। IAVS এর জন্য যে দেখুন
আপনার ভালো করে লক্ষ্য করলে দেখতে পাবেন এই বেডটা কিন্তু এদিক থেকে ওদিকে ঢাল রয়েছে অবশ্যই। যে ঢালের যে রেশিওটা হয় 25:1 এই অনুপাতে আমরা কিন্তু 50:1 করলেও ভালো হয়, কিন্তু আমরা সাধারণত আমি বলি যে 25:1 এরকম রেশিওতে একটা ঢাল রাখা ভালো। আচ্ছা। আর বেড খুব বেশি লম্বা না করাই ভালো, মেনটেন করতে অসুবিধা হয়। যত ছোট ছোট এরকম শর্ট বেড হবে তত ভালো। আচ্ছা। তো কারণ এখানে একটা জিনিস কি হয়, এইখানে আমার যখন জলটা পড়ছে সেই জলটা একদম শেষ পর্যন্ত পৌঁছাতে কিন্তু অনেকটা টাইম লেগে যায়। যদি খুব বেশি লম্বা বেড হয় তাহলে সেই জলটা কিন্তু শেষ পর্যন্ত পৌঁছাবে না। আচ্ছা। তাতে কি কি অসুবিধা হবে আমি সেগুলোও দেখাচ্ছি। আচ্ছা। এর জন্য কি অসুবিধা এখানে এই মুহূর্তে আমাদের যেটা রয়েছে সেটা হচ্ছে এখানে শসা লাগানো রয়েছে, কিছু শসা গাছ লাগিয়েছি, কিন্তু শসাটা আমাদের কিন্তু উদ্দেশ্য নয়। আচ্ছা। জাস্ট স্টার্ট করার জন্য আমরা শসাটা দিয়ে স্টার্ট করেছি, কিন্তু শসা গাছের মধ্যে আপনারা দেখতে পাবেন কিছু এক্সোটিক জিনিস লাগানো রয়েছে, যেমন বেসিল লাগানো রয়েছে। আচ্ছা। বেসিল লাগানো রয়েছে, ঠিক ঠিক। এটা কিন্তু শসাটা উঠে যাওয়ার পরে এই বেসিলটাই থাকবে। বেসিলটাই আমাদের পরবর্তী ক্ষেত্রে এখানে দেখুন বেসিল আছে। হ্যাঁ হ্যাঁ। ওইগুলোতে আমাদের রয়েছে ওয়াইল্ড রকেট লিভ লেটুস রয়েছে আর রয়েছে। এগুলো একটা এক্সোটিক টাইপের হার্বস আর স্যালাড হিসাবে এগুলো কিন্তু বিভিন্ন চাইনিজ বা ইটালিয়ান রেস্তোরাঁতে এগুলো কিন্তু এর প্রচুর ডিমান্ড রয়েছে অবশ্যই। তো আমরা কিন্তু এই উদ্দেশ্যেই এটা এখানে করা, মানে শসাটা কিন্তু আমাদের প্রায়োরিটি নয়। ঠিক। তো এখানে এই যে প্লাম্বিংটা দেখতে পাচ্ছেন, এই প্লাম্বিংটা কিন্তু ওখানে মোটর লাগানো রয়েছে, এই পাইপ দিয়ে আসছে। আমাদের এখনো ফুললি চালু হয়নি, যার জন্য এখন টেম্পোরারি এটা লাগানো রয়েছে। আচ্ছা। এখানে জলটা পড়ছে, এই জলটা এই জায়গাটাতে পড়বে। আচ্ছা। এই বেডে পড়ছে। এখন পাম্পটা বন্ধ রয়েছে, তার কারণ হচ্ছে এই পদ্ধতিটা হচ্ছে যে পাম্পটা চলবে সেটা হচ্ছে সকাল 6টার সময় চালু হবে, সন্ধ্যে 6টা পর্যন্ত, কিন্তু পুরো টাইম চলবে না। আচ্ছা। প্রত্যেক 2 ঘন্টা অন্তর অন্তর 10 মিনিট করে চলবে। এটা হচ্ছে আমার ট্র্যাডিশনাল যে অ্যাকোপনিক সিস্টেম হয়, সেই অ্যাকোপনিক সিস্টেমে কিন্তু আমাদের পাম্পগুলো কিন্তু 24 ঘন্টা চালাতে হয়। এই সিস্টেমটা ডেভেলপ করার উদ্দেশ্য হচ্ছে এতে কিন্তু ইলেকট্রিসিটি কস্ট কিন্তু আপনার 10 থেকে 20% নেমে যাবে। ট্র্যাডিশনাল ভাবে আমরা যে চাষ করি তার রাত্রিবেলা কিন্তু একদম পুরো রেস্ট, সম্পূর্ণ রেস্ট। রাত্রিবেলা এই বেডের মধ্যে যতটা জল দেওয়া হচ্ছে পুরো সমস্ত জল খালি হয়ে যাবে এবং বেড পুরো রেস্ট থাকবে। বেডের যে এই যে এখন দেখুন পাম্প বন্ধ হয়ে গেছে, তো এই জায়গাটা দেখুন, আমরা এই যে এই জোনটা দেখুন, এটা কিন্তু আমি যখন হাতে নেব হাতটা কিন্তু আমার ভিজবে না, কিন্তু হালকা একটা ময়েস্ট ভাব রয়েছে। তার মানে কি এই বালির মধ্যে কিন্তু ইয়ারেশন হচ্ছে, তার মানে এখানে যদি গাছের শেকড়টা থাকে সে কিন্তু ভালোভাবে ইয়ারেশন পাবে। আচ্ছা, অক্সিজেনটা মেইনটেইন পাবে। এবার যখন আমার ইরিগেশন হবে তখন কিন্তু এ নিউট্রিশনটা পাবে, নিউট্রিশনের জলটা পাবে। আচ্ছা। আর ঠিক যখন বন্ধ হয়ে যাবে তখন হচ্ছে জলটা যেহেতু তলা দিয়ে বেরিয়ে চলে যাচ্ছে, সেহেতু এইভাবে এটা একটা ময়েস্ট থাকবে। ময়েস্ট থাকবে। আচ্ছা আচ্ছা। তো এতে কি হবে, মানে ব্যাকটেরিয়াগুলো তার যে ব্যাকটেরিয়া বাঁচার জন্য যেটা দরকার হয় নাইট্রিফিকেশন, মূলত নাইট্রিফিকেশন। আর এখানে 2 রকমের প্রসেস চলে। এটা হচ্ছে একটা নাইট্রিফিকেশন প্রসেস আর একটা হচ্ছে মিনারেলাইজেশন প্রসেস। মিনারেলাইজেশনে কি হয়, সাধারণত যেসব হেটেরোটপিক ব্যাকটেরিয়াগুলো হয় সেগুলো এই সলিড ওয়েস্টগুলোকে ডিকম্পোজিশন করে। আচ্ছা। আর নাইট্রিফিকেশনে কি হয়, অ্যামোনিয়া জাতীয় যেসব ওয়েস্টগুলো রয়েছে, নাইট্রোজেনাস যে ওয়েস্টগুলো রয়েছে সেটাকে ভেঙে নাইট্রাইট আর নাইট্রেটে রূপান্তরিত করে। এবার তাদের জন্য কি হয়, একটা পরিবেশ দরকার হয়। পরিবেশটা কি, অক্সিজেন দরকার হয়, অ্যামোনিয়ার দরকার হয়। অ্যামোনিয়াটা আমরা মাছের ওয়েস্ট থেকে পেয়ে যাচ্ছি। অক্সিজেনটা আমরা যখন পাম্পটা বন্ধ করে দিচ্ছি তখন আমরা বাতাস থেকে পেয়ে যাচ্ছি, বাতাস থেকে অক্সিজেনটা পেয়ে যাচ্ছি। তাহলে কিন্তু এরা এখানে ভালোভাবে গ্রো করতে পারছে। গ্রো করার জন্য এখানে কিন্তু মিনারেলাইজেশনটা খুব ফাস্ট হয়। মানে এমনি ট্র্যাডিশনাল অ্যাকোপনিক্স আপনি যখন প্রথম শুরু করবেন 3 থেকে 3 মাস মতো টাইম লেগে যায় আস্তে আস্তে ওটা মিনারেলাইজেশন হয়ে। এটা কিন্তু আপনার উইদিন 10 ডেজ আপনার রেডি হয়ে যাবে। বাহ, একদম খুব ফাস্ট। আচ্ছা, তো স্যার আমি একটু এই বিষয়ে জানতে চাইবো যে দেখো আমরা একটা গাছ গ্রো হতে বা বাড়তে যা যা নিউট্রিশনের প্রয়োজন, ফ্রুট সেটিং হতে, ফ্লাওয়ার আসতে যা যা নিউট্রিশনের প্রয়োজন সবকিছু কি সেই মাছের যেটা জল রয়েছে সেখান থেকে কি সম্ভব? টোটাল সমস্ত, কারণ আমরা যে খাবারটা দিচ্ছি একটা ব্যালেন্স নিউট্রিয়েন্টস দিচ্ছি, ব্যালেন্স ফিড। মাছের শরীরে গাছের জন্য যেগুলো দরকার, ধরুন আমরা মাছকে কি খাবার দিই, আমরা এত % প্রোটিন দিই। প্রোটিনটা কি? প্রোটিনটাই হচ্ছে নাইট্রোজেনের সোর্স।
আচ্ছা, ওই প্রোটিনটাই যখন এখানে আসবে হুম। তখন কিন্তু এই প্রোটিনটা ভেঙে অ্যামোনিয়াতে রূপান্তরিত হচ্ছে, প্রোটিন ডিকম্পোজ হলে অ্যামোনিয়াতে রূপান্তরিত হচ্ছে। একদম। এবার অ্যামোনিয়া থেকে এই নাইট্রিফিকেশন প্রসেসের মাধ্যমে কনভার্ট হয়ে NO3 তে রূপান্তরিত হচ্ছে, যা গাছের জন্য একদম আদর্শ খাবার। ও আচ্ছা, সুতরাং ওখানে কিন্তু আর প্রত্যেকটা নিউট্রিশন মানে খাবারের মধ্যে হুম, সমস্ত রকম ব্যালেন্স নিউট্রিশন দিয়েই হচ্ছে খাবারটা বানানো হয়। ও মানে আমরা যে খাবারটা খাই আমাদের ঠিক। এই খাবারের মধ্যে যেমন সমস্ত রকম শাকসবজি থেকে শুরু করে প্রোটিন সমস্ত কিছুই আমরা নিই, হুম। এরকম মাছকেও যে খাবারটা দেওয়া হয় সব রকম খাবার মানে আচ্ছা। উপাদান থাকে, তাহলে তার স্যার, থেকে কিন্তু সমস্ত নিউট্রিশনই ও। এখানে চলে আসে। ওকে, তাহলে কি এর মধ্যে কোনো ধরনের আর রাসায়নিক সার বা না, পেস্টিসাইড ব্যবহার করা একদম রাসায়নিক পেস্টিসাইড কোনো কিছু ব্যবহার করা যাবেই না। যাবেই না এই এতে? জায়গাটার একটা মজার জিনিস বলে রাখি, এই আচ্ছা। সিস্টেমটা কেউ যদি এর দুটো সিস্টেম করা যায়, দুটো ভাবে সিস্টেমটা করা যায়। হুম, একটা হচ্ছে ক্লোজ লুপ সিস্টেম আর একটা হচ্ছে ওপেন লুপ বা ডিকাপল সিস্টেম। হুম, ক্লোজ লুপ সিস্টেমটা কি, মানে ওখানে আমার ট্যাঙ্ক রয়েছে, মাছের ট্যাঙ্ক রয়েছে, এবার মাছের ট্যাঙ্কটা আমি আন্ডারগ্রাউন্ড করেছি, ওভার দ্য গ্রাউন্ডও করতে পারে, কোনো অসুবিধা নেই। হ্যাঁ, আমাদের এখানে যেগুলো হচ্ছে এগুলো ওভার দ্য গ্রাউন্ড হচ্ছে, আচ্ছা। আস্তে আস্তে এগুলো পরে আবার হুম, হুম, মানে এলে দেখাবো। হুম, তো ওখানে এটা ক্লোজ লুপ সিস্টেম কেমন, ওখানে যে মাছের যে ওয়েস্টটা সেটা পাম্প হয়ে এখানে আসছে, হুম, একদিকে জলটা পড়ছে, গাছ তার সার নিয়ে নিচ্ছে, বাকিটা ফিল্টার হয়ে জলটা আবার ফিল্টার হয়ে বেরিয়ে যাচ্ছে। হয়ে ওদিকে পড়ছে। আচ্ছা, এবার ধরুন এটা হচ্ছে ক্লোজ সিস্টেম, এটা কিন্তু চলতে আছে হুম, একটা এর মধ্যে। এইখানে যদি কেউ অসৎ উপায় অবলম্বন করে, এই জায়গায় যদি কোনো কেমিক্যাল মারে, কোনো পেস্টিসাইড মারে, তাহলে কিন্তু সে মাছগুলোকে মেরে সে মাছগুলো মরে যাবে। সৎ হতে হবে। আচ্ছা, এর জন্য সে চাইলেও কিন্তু করতে পারবে না। করতে পারবে না। মানে আচ্ছা, ধরুন, আচ্ছা। এখানে মনে হচ্ছে যে আমাদের এখানেও কি গাছ থাকলে পোকামাকড় আসবে, এটা স্বাভাবিক, এটা তো স্বাভাবিক। ইকোসিস্টেম। ইকোসিস্টেম রয়েছে। হুম, হুম, কিন্তু আমাদেরকে অর্গানিক্যালি বায়োলজিক্যালি আমাদের কিন্তু এগুলোকে কন্ট্রোল করতে হয়। আচ্ছা, আমাদের এখানে সাদা মাছের প্রচুর উৎপাদ ছিল, হুম, আমরা নিজেরাই তৈরি করেছি একটা এইসবের যে অর্গানিক ভাবে পেস্টিসাইড, ভাবেই আমরা তৈরি করেছি, ঠিক ঠিক। সেটা আমরা দিচ্ছি, কোনো অসুবিধা নেই। কোনো মাছের অসুবিধা ওখানে নেই। গেলেও কোনো অসুবিধা নেই, বাহ। গাছের জন্য কত। আচ্ছা, আর আচ্ছা, এখান থেকে কেউ যখন যে প্রোডাক্টটা নিয়ে যাবে সে কিন্তু একদম 100% শিওর থাকতে পারে যে এখানে অসৎ উপায়ে কিছু ও হয়নি। কিছু হয়নি, ঠিক হতে ঠিক পারে ঠিক। না। আচ্ছা, পিওর একদম অর্গানিক। একদম pure organic। আচ্ছা, তো স্যার আমাকে এবার একটু জানাবেন যে যে মাছ চাষের ওখানটা যেটা আমরা দেখছি, মাছ চাষ আর সবজি চাষ, এই দুটোর মধ্যে আপনি কোনটাকে মেইনলি ফোকাস করছেন? আপনার মেন উদ্দেশ্য কোনটা? Mainly দেখুন এখানে আপনাকে দুটো জিনিস চিন্তা ভাবনা করতে হবে। যখন আমরা এই কাজটা করছি, হুম, আমরা কিন্তু মেনলি মাছটাকে নিয়ে কিন্তু শুরু করছি, মানে মাছটাই আমাদের উদ্দেশ্য ছিল। আচ্ছা, এখন আমাদের মাছ এবং গাছ দুটোই কিন্তু এখন সমান সমান কিন্তু আমরা দিচ্ছি, প্রায়োরিটি দিচ্ছি। ঠিক ঠিক। মেনলি ফোকাস করেছিলাম আমরা মাছটার উপরে। আচ্ছা, তো মাছটা করতে গেলে আমাকে কিন্তু ওই জলটা চেঞ্জ করতে হবে। হুম, হুম, কিন্তু আমি যদি ওই জলটা চেঞ্জ না করে সেই জলটা দিয়ে আমি যদি কিছু এখানে সবজি ফলিয়ে ফেলতে পারি, এই সবজিটা আমি যদি বাজারে বেচে যে পয়সাটা পাবো সেটা যদি আমার মাছের খাবারের যে খরচাটা আচ্ছা, রয়েছে, আচ্ছা, সেটা যদি আমি আচ্ছা। করে দিই, তাহলে মাছটা আমার ফ্রিতে হয়ে যাবে। আচ্ছা, মানে ওটাকেই এক্সট্রা একটা সাপোর্ট দেওয়ার জন্য এটাকে। এক্স্যাক্টলি। হ্যাঁ। দুটো একটা ইন্টিগ্রেটেড থাকলে, ইন্টিগ্রেটেড যে কোনো ফার্মিং সাকসেসফুল সবচেয়ে বেশি হয়। তার কারণ হচ্ছে হুম, সাপোর্ট দেওয়ার অনেক রকম এ থাকে। ধরুন কোনো কারণে আমার মাছের কোনো ক্ষতি হলো, হুম, আমি হতেই পারে, লাইভ স্টক। হতেই পারে, হুম, তো মাছে আমি কোনো পয়সা পেলাম না, তাহলে কিন্তু আমাকে ব্যাকআপটা কিন্তু এরা দিয়ে দিতে পারে। ও আবার একদম ধরুন ঠিক উল্টোটাও হতে পারে, ঠিক, উল্টো হতে পারে। এখান থেকে হয়তো আমি কিছু পেলাম না, হ্যাঁ, হতেই পারে হয়তো হ্যাঁ, একদম, পোকামাকড় একদম। নষ্ট করে দিল, আমি কিছুই পেলাম না, হুম, কিন্তু মাছ থেকে ওখান থেকে আমি পেয়ে যেতে পারি। পেয়ে যেতে পারি। আচ্ছা, চলুন এবার মাছের বিষয়টা দেখান। হ্যাঁ, চলুন। স্যার, তো আপনার এখানে মেইনলি কোন কোন মাছের উপরে কাজ করা হচ্ছে? এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমরা কিন্তু একদম পুরো টোটালি অর্নামেন্টাল ফিশের উপরে কাজ করছি। আচ্ছা, অর্নামেন্টাল ফিশের উপরে কাজ করার এটাই উদ্দেশ্য, কারণ অর্নামেন্টাল ফিশটা হ্যাঁ, অল্প পরিমাণ আমি শুধু কোয়ালিটিটাকে ভালো রেখে কিন্তু আমি একটা ভালো মুনাফা এখান থেকে কিন্তু পেতে পারি। আচ্ছা, কিন্তু যেটা খাওয়ার মাছ যেগুলো হয় এডিবল ফিশ, সেগুলো থেকে কিন্তু আমি অতটা করতে পারি না। ও এগুলো কিন্তু করা সম্ভব হয় না, তার ওজনটা বাড়ানোর দরকার আছে, প্রচুর পরিমাণে খাবার লাগে। এখানে কিন্তু এদের পেছনে খাবার খুব কম খরচা হয়, আচ্ছা, কিন্তু এদের সাইজটা যে এমন বড় হতে হবে তা কিন্তু নয়, কিন্তু এদের যে শেপটা, কালার আর শেপটা, এটা যদি আমরা ঠিকঠাক ভাবে মেনটেন করি তাহলে কিন্তু এর থেকে কিন্তু একটা ভালো পয়সা পাওয়া যায়। আর একটা জিনিস হচ্ছে, যে মাছ আপনি পিসে বিক্রি করতে পারবেন, পার পিস হিসাবে বিক্রি করতে পারবেন, পার কেজি নয়, পার পিস হিসাবে যদি আপনি বিক্রি করতে পারবেন, তাতে কিন্তু মানে কেজি হিসাবে থেকে আপনি পার পিসের প্রফিট থেকে বেশি হয়।
অনেকটা বেশি পাবেন। ও এই কারণে কিন্তু আমরা রঙিন মাছই কিন্তু করছি। আচ্ছা আচ্ছা। তো স্যার এই রঙিন মাছটা এটা তো বেশিরভাগ অ্যাকোয়ারিয়ামের জন্য বিক্রি হয়। হ্যাঁ একদম অ্যাকোয়ারিয়ামের জন্য। তো এটাতে যদি আপনি মেইনলি ফোকাস, কেউ যদি চায় যে মেইন ফোকাস আমি মাছের উপরে করব, তাহলে সে করতে পারে। করতে পারে। এবং যেমন প্রসেস আছে, একটা টাইম টু টাইমে তলাটাকে পরিষ্কার করতে হবে, নোংরাটাকে পরিষ্কার করতে হবে, এরকম জল হয়তো চেঞ্জ করতে হবে, জলটা চেঞ্জ করতে হবে। কিন্তু সাথে যদি এই পদ্ধতিটা না হয় তাহলে কিন্তু ওর ফিল্টার নিয়ে বা মাছের যে জল চেঞ্জ করা বা জলের কোয়ালিটি নিয়ে কখনো চিন্তা করতে হবে না। এরাই হচ্ছে জলটাকে ফিল্টার করবে, মানে যা ওয়েস্টটা সেটা তো ওরা নিয়ে নিচ্ছে, বাকি যে জলটা এখানে যে এই যে আন্ডারগ্রাউন্ড দিয়ে আমি জিনিসটা দেখাই, এটা আমার বেড রয়েছে, বাড়ির বেডে ওই মাথাতে আমার জল পড়ছে, তলা দিয়ে কিন্তু জলটা পরিষ্কার হয়ে এইখানে পড়ছে। পাম্প কিন্তু আমার বন্ধ হয়েছে, কিন্তু তবুও জল পড়তে আছে, মানে যেটুকু জল অবশিষ্ট রয়েছে পুরো একদম পরিষ্কার হয়ে ড্রেন হয়ে যাবে। ও ফলে রোজগানে কি হবে, অক্সিজেন জল যেটা বেরোচ্ছে কিন্তু পিওর জল, একদম ক্রিস্টাল ক্লিয়ার। এই জলটা যখন আপনি দেখুন, সব থেকে স্ট্রং যেটা ফিল্টার করা হয় সেটা কিন্তু সান ফিল্টার। ঠিক আছে, কিন্তু ফিল্টার হিসেবে কিন্তু স্ট্রং একটা ফিল্টার। আচ্ছা আচ্ছা। এখানে যে জলটা কিন্তু একদম ক্রিস্টাল ক্লিয়ার, পরিষ্কার জল। তো স্যার আমি একটু এবার এই বিষয়টা জানতে চাইবো যে আপনি এই যে এখানে যেভাবে শাকসবজিগুলো আপনি করছেন, তো এখানে কি কি ধরনের শাকসবজি করতে পারেন? এখানে বেসিক্যালি কেউ যদি তার লোকাল মার্কেটকে চিন্তা ভাবনা করে তখন কিন্তু সে লোকাল মার্কেটে যেসব সবজিগুলো উৎপাদন হয় সমস্ত কিছু এটা করতে পারবে। মানে আমরা শশা গাছ লাগিয়েছি, সে শশা গাছও করতে পারে, ঝিঙে করতে পারে, তার যদি এমনকি যদি ফুল যদি তার মার্কেটে চাহিদা থাকে তাহলে কিন্তু ফুল চাষও করতে পারে। ভালো, এতে যে কোনো আপনি মানে শুধু এতে কয়েকটা জিনিস আমি রেকমেন্ড করবো না, যেসব গাছগুলো ধরুন বহু বর্ষ যদি যেসব গাছগুলো না, এই জায়গায় যদি কেউ বলে আম গাছ লাগাবো, বাদ দিয়ে যে কোনো সবজি জাতীয় গাছ ফাছ একদম মানে সে চাষ করতে পারে, মানে কোনো সব রকম করতে পারে। কিন্তু আমরা এখানে ফোকাস করছি এই জিনিসটার উপরে, মানে আমরা এখানে যাতে প্রফিটটাকে আরো বাড়ানো যায়। দেখুন এই দিকটা আমার খোলা রয়েছে, এই দিকটা আমার ওপেন, এটা কিন্তু আমার সেলিয়ার দিয়ে ঢাকা রয়েছে। এটার কারণ হচ্ছে এখানে কিন্তু শশা গাছ রয়েছে, কিন্তু আমার শশা গাছটা আমার উদ্দেশ্য নয়। কিন্তু শশা গাছের ফাঁকে ফাঁকে আপনি দেখতে পাবেন এইখানে কিছু আমার বীজ জার্মিনেশন করতে দেওয়া হয়েছে, বেরিয়ে গেছে। এগুলো হচ্ছে আরুগুলা। আচ্ছা, আরুগুলা আর পাশে রয়েছে ওয়াইল্ড লকের লেটুস। এগুলো হচ্ছে এক্সোটিক টাইপের মানে স্যালাড বা হার্বস। এগুলো হচ্ছে কলকাতার বিভিন্ন মানে 5 স্টার 3 স্টার এইসব রেস্তোরাঁগুলোতে এগুলো কিন্তু লাগে, এর কিন্তু একটা ভালো ডিমান্ড রয়েছে। আচ্ছা, তো আমরা কিন্তু এই জিনিসটার উপরেই ফোকাস করছি। তার কারণ এই আরুগুলা বা এরকম টাইমে যদি আমি আরুগুলা বের করতে পারি, আরুগুলার এখন রেট হচ্ছে একটা পাইকারি রেট আমি 200 টাকা করে পাবো। 200 টাকা করে পাবো। আচ্ছা, কিন্তু সেই জায়গায় শশা করলে কত টাকা কেজি বিক্রি করতে হবে? সে তো অনেক কম। আচ্ছা, এই জাতীয় যেগুলো আপনি বলেন মানে ভ্যালুয়েবল যে সব শাকসবজি, সেগুলো যদি সেগুলো কি এইসব ইয়েতে মানে ধরেন যে এরকম খোলা একটা ফাঁকা জায়গায় যেখানে আমরা সেগুলো জানি যে একটা কন্ট্রোল এনভায়রনমেন্টের মধ্যে করা হয়। আমাদের অ্যাকচুয়াল রিসার্চ, এটা একটা মানে স্মল কমার্শিয়াল কাম রিসার্চ সেন্টার, মানে এটা নিয়ে আমরা কিন্তু রিসার্চ করেছি। 9 বছর রিসার্চ করার পরে কিন্তু আমরা এই সিস্টেমটা লাগিয়েছি। আচ্ছা, ওপেন ফিল্ডে কিন্তু এটা করা সম্ভব। ওপেন ফিল্ডে আমরা যদি মোটামুটি যে পরিবেশটা দরকার হয়, কিছু কিছু সমস্ত কিছু করা সম্ভব না। যেমন কি লেটুস কিছু কিছু ভ্যারাইটি আমরা কিন্তু গরমে করতে পারবো, যেমন বাতাবিয়া যে ভ্যারাইটিটা লেটুসের, এটা কিন্তু একটু গরমে করা সম্ভব, একেবারে ভরপুর হবে না। তার জন্য আমরা শেড নেটটা দিয়েছি, এই কারণে আমরা এখানে শেড নেটটা দিয়ে রেখেছি। আচ্ছা, দেখুন আমাদের যে পদ্ধতিটা কত লো কষ্টে করা যায় সেই কারণে চিন্তা ভাবনা করে কিন্তু আমরা করেছি। হ্যাঁ একদম, আমরা শুধু জাস্ট আমরা যে বেডটা লাগিয়েছি, বেডের জন্য যে আমার ইয়েটা রয়েছে, যে সাপোর্ট গুলো রয়েছে, সেই সাপোর্ট গুলোকে আমি কিছু কিছু উপরে তুলে দিয়েছি। হ্যাঁ, উপরে তুলে দিয়েছি, দেখতে পাচ্ছি। আর দেখুন কন্ট্রোল এনভায়রনমেন্টে যদি কাজ করা যায় তার একটা আলাদা রয়েছে। পলি হাউস যদি করেন, পলি হাউস গ্রিন হাউস টাইপের যে জিনিসগুলো, সেই কনসেপ্টটা কিন্তু সম্পূর্ণ আলাদা। তাতে কিন্তু অনেক স্কোপ রয়েছে, কিন্তু
এনভায়রনমেন্টাল দেখতে হবে সব জায়গায়। ধরুন আমার এই জায়গায় হিউমিডিটি খুব বেশি, আচ্ছা আমি পলি হাউস লাগানোর পরে আমি যদি ফ্যান কুলিং সিস্টেম পলি হাউস লাগালে কিন্তু ভেতরটা প্রচন্ড গরম হয়। একদম এবার ন্যাচারালি ভেন্টিলেটর যদি পলি হাউস আপনি করেন তাতে কি হয়, আপনি শুধু মানে রুমটাকে সেট করতে পারবেন। আর যদি আপনার হিউমিডিটিটা কম থাকে সেটাকে আপনি মেনটেন করতে পারবেন। কিন্তু যখন বেশি হিউমিডিটি থাকবে আচ্ছা আপনি কিন্তু চারদিকে যদি আপনার সেট নেট দিয়ে যদি ঘেরা থাকে বা ইনসেট নেট দিয়ে যদি ঘেরা থাকে তাহলে কিন্তু আমার ভেন্টিলেশনটা কিন্তু খুব একটা ভালো হবে না। আপনি যদি ওই পরিবেশের মধ্যে ঢুকে প্রচন্ড অস্বস্তি হবে। আমরা বাইরে যে অস্বস্তিটা পাচ্ছি না তার থেকে অনেক বেশি অস্বস্তিকর একটা পরিবেশ হবে, যার থেকে একটু গাছ করা খুব চাপের ব্যাপার। আর ওটা কুলিং করতে গেলে যে সবচেয়ে আমরা সস্তার যে কুলিং সিস্টেমটা বলি যেটা হচ্ছে গ্রিন হাউসের, সেটা হচ্ছে ফ্যান কুলিং সিস্টেম, মানে যেটা এভাপোরেট উপরে কাজ করছে, এভাপোরেট কুলিং সিস্টেম। এই এভাপোরেট কুলিং সিস্টেম এই অবস্থায় আমরা এখন যেখানে দাঁড়িয়ে রয়েছে এখন হিউমিডিটি অনেক হাই, এখন 85% হিউমিডিটি রয়েছে। এই অবস্থায় এখন কিছু কাজ করবে না, ঠিক ঠিক ঠিক, কোনো কাজ করবে না। সুতরাং ওখানে কিন্তু মানে অসুবিধা রয়েছে। এটা যদি আপনি বাঁকুড়া বলেন, মালদা বলেন, আপনার বাড়ি যেখানে ওই এলাকা বলেন, ওই এলাকায় কিন্তু এটা করা সম্ভব। আচ্ছা কিন্তু এইসব এলাকা কোস্টাল এরিয়া যেগুলো আমাদের হিউমিডিটি বেশি সেই সব এলাকায় কিন্তু এই কন্ট্রোল এনভায়রনমেন্টটা করা কিন্তু খুব চাপের ব্যাপার। কন্ট্রোল এনভায়রনমেন্ট করতে গেলে সেখানে যে কুলিং সিস্টেমটা সেটাতে কিন্তু প্রচন্ড পরিমাণে খরচা হবে। তাছাড়া আপনি এটাও যেটা বললেন যে কস্ট একদম হিউজ পরিমাণে সেখানে এখন দেখুন আমি একটা কন্ট্রোল এনভায়রনমেন্ট তৈরি করলাম, কন্ট্রোল এনভায়রনমেন্ট তৈরি করতে গিয়ে একটা আমি ধরুন যে প্রোডাক্টটা তৈরি করলাম সেটা আমি 1 কেজি তৈরি করতে পারলাম। আমি কন্ট্রোল এনভায়রনমেন্ট তৈরি না করে আমি এরকম সেগমেন্ট দিয়ে আমি ওপেন ফিল্ডে, এটা ওপেন ফিল্ডে আমি একটু চেষ্টা করলাম কিছুটা আমার যতটা প্রোটেক্টিভ কাল্টিভেশনে লো কস্টে করলাম। এখানে আমি করলাম ধরুন 500 গ্রাম 600 গ্রাম আমি বের করতে পারলাম, ওখানে আমি 1 কেজি বের করতে পারলাম। কিন্তু এখানে করতে গিয়ে আমার যে খরচাটা হলো, ওখানে যে সেটআপটা গেল, তাতে দেখা যাবে যে ওই 1 কেজির মানে যে কস্ট সেটা যদি 10 টাকা হয়, এখানে কিন্তু আমি 5 টাকাতে আমি সেটা করে নিতে পারবো। ঠিক ঠিক ঠিক, একদম একদম। এখানে কিন্তু এই জিনিসগুলো একটু বোঝার বিষয় আছে, যে কারণে অ্যাকচুয়ালি না জেনে না বুঝে পলি হাউস গ্রিন হাউস করলে কিন্তু ঠকে যাওয়ার সম্ভাবনা রয়েছে। পলি হাউস গ্রিন হাউস আমি খারাপ বলছি না, এটা কিন্তু একটা খুব ভালো টেকনোলজি, কিন্তু সেটাকে কিন্তু আপনাকে ইমপ্লিমেন্ট করার জন্য আপনার কিন্তু নিজস্ব কিছু জ্ঞান থাকা দরকার। এই যে পলি হাউস একটা তৈরি করার পরে আমি গাছ লাগিয়ে দিলাম তারপরে বসে বসে টাকা দেবো, এটা কিন্তু নয়। পলি হাউসের কনসেপ্টটা কিন্তু পলি হাউস এমন একটা জিনিস, পলি হাউসে আপনার বাইরের এনভায়রনমেন্ট একটা চেঞ্জ হচ্ছে, প্রতিনিয়ত চেঞ্জ হচ্ছে, আপনাকে কিন্তু ভেতরের যে এনভায়রনমেন্টটা সেটাকে কিন্তু আপনার প্রতিনিয়ত এরকম হতে পারে। আপনাকে হয়তো প্রত্যেক দিন হয়তো ঘন্টায় ঘন্টায় হয়তো আপনাকে কখনো ফ্যান বন্ধ করতে হতে পারে, কখনো ফ্যান করতে পারে, সার্কুলেশন ফ্যান চালাতে হতে পারে, কখনো হয়তো ফগার চালাতে হতে পারে। এটা কিন্তু টাইম টু টাইম, এটা কিন্তু পুরো টোটাল যদি আপনি অটোমেশন করতে চান সে বিশাল একটা হাইটেক ব্যাপার, অনেক কিছু অনেক বড় খরচ। যদিও খরচ থাকলে যদি হয়তো কারো পয়সা আছে সে যদি করতে চায়, কোনো এগ্রোনমিস্ট বা এই কাজটা বোঝে, মানে ধরুন আমি একটা অটোমেশন আমি লাগালাম, অটোমেশনটা ঠিকঠাক কাজ করছে কিনা সেটা আমি বুঝবো কি করে? আমাকে জিনিসটা সম্পর্কে জ্ঞান থাকলে অটোমেশনটা ঠিকঠাক কাজ করছে। তাহলে আমি বসে থাকলে অটোমেশন হয়তো ভুল ভাল রিডিং দিয়ে হয়তো হতে পারে, হয়তো কোনো একটা ভুল রিডিং দিয়ে হয়তো জিনিসটা প্যারামিটারটাকে পুরো চেঞ্জ করে দিই, হয়তো হতে পারে অবশ্যই। আর যে পরিমাণে আমাদের টেম্পারেচার যে হারে বাড়ছে দিন প্রতিদিন, আর যেভাবে মানে আবহাওয়া যেটা যেরকম ভাবে চেঞ্জ হচ্ছে, তাতে করে কিন্তু অবশ্যই এইসব বিষয়ে জ্ঞান থাকা আমাদের অবশ্যই প্রয়োজন। কন্ট্রোলিং এনভায়রনমেন্টের উপরে অবশ্যই জ্ঞান থাকা দরকার, বিশেষ করে যারা পলি হাউস গ্রিন হাউসের উপরে কাজ করতে চায়। বিশেষ করে যেসব অঞ্চলগুলো সেসব অঞ্চলে আমি সাধারণত মানে যদি ভালোভাবে করতে চাই কেউ করতে পারে, নাহলে কিন্তু আমি সাধারণত পলি হাউসটা রেকমেন্ড করবো না, নেট হাউস করতে পারে। পলি হাউসের একটা আলাদা মজা আছে কি, ওখানে কিন্তু এনভায়রনমেন্টটাকে কন্ট্রোল করা অনেক রকম স্কোপ থাকে, যেটা কিন্তু ওপেন ফিল্ডে বা নেট হাউসে থাকে না। যদি করতে পারে পলি হাউস কিন্তু খুব দারুণ জিনিস। একটা জিনিস দেখুন, একটা ট্রান্সপিরেশন, একটা গাছের যে একটা ফিজিওলজি, তার মধ্যে একটা বড় জিনিস হচ্ছে ট্রান্সপিরেশন। ট্রান্সপিরেশন এরকম, আমি যদি এইখানে বালিতে এই টেম্পারেচারে আমি হাত দিতে পারছি না, একটা পাতার উপরে দেখো এটা কিন্তু অনেক কুল, প্লাস এনভায়রনমেন্ট থেকে কুল। তার কারণ হচ্ছে ট্রান্সপিরেশনটা চলছে, গাছ শিকড় থেকে জল নিচ্ছে, জল নেওয়ার পর সূর্যের যে তাপটা আলোটা নিচ্ছে,
তাতে হচ্ছে যে এই খাবার তৈরি করছে, তাতে কিছু গরম হচ্ছে, গরম করার জন্য ও শরীরটাকে ঠান্ডা করার জন্য ওর যে ভেন্টগুলো মানে যেটাকে আমরা পত্ররন্ধ্র বলি, পত্ররন্ধ্র খুলে দিচ্ছে, সেখান থেকে এভাপোরেট হচ্ছে, গাছটা কুলিং হচ্ছে। ফলে কি হচ্ছে, ওখানে একটা জলের একটা টান আসছে, শেকড় থেকে তখন গাছটা বলছে যে তুমি আমাকে জল দাও, শেকড় থেকে জল টানছে। এই প্রসেসটা কিন্তু কন্টিনিউ চলতে থাকবে। এই প্রসেসটা স্টপ হয়ে গেলে তখন প্রবলেম শুরু হয়ে যাবে। মানে ধরুন প্রচুর পরিমাণে হিউমিডিটি হয়ে গেছে, ধরুন একটা পলিমাইজের মধ্যে 100% হিউমিডিটি হয়ে গেছে, তাই ট্রান্সপিরেশন বন্ধ। এভাপোরেট করবে কি করে? এভাপোরেট করার জন্য তো তার সেই জায়গা নেই। তার মানে কি হচ্ছে, এখান থেকে জল এসে গেছে, শরীর গরম হয়ে গেছে, কিন্তু ঠান্ডা করার জন্য ধরুন আমি হা করে মুখ খুলে রাখলাম, সেখানে পত্ররন্ধ্র খুলে দিয়েছে, কিন্তু সেখান থেকে জলটা বেরোতে পারছে না, কারণ বাইরে 100%। তো সেই জায়গাটাতে তখন কি হবে, সেই জায়গাটাতে তখন এই যে ফাঙ্গাল ডিজিজ গুলো আসে, যে হাই হিউমিডিটি, এই কারণে আসে। তাহলে পত্ররন্ধ্রগুলো ধরুন আমি হা করে সবসময় থাকি, তাহলে এখান থেকে কিছু একটা ঢুকে যাওয়ার সম্ভাবনা। ওখানে কিন্তু পত্ররন্ধ্র যখন এইভাবে গাছ যদি মুখ খুলে সবসময় থাকে, বোঝাতে পারছে না, তার কারণ হচ্ছে বাইরে ভেতরে জল আছে, চাইছে যে বলতে পারছে না, ফেসে আছে। তখন কিন্তু ওখান থেকে কিন্তু ওই যে প্রবলেম গুলো, মানে যে প্যাথোজেন গুলো, ব্যাকটেরিয়াল বলুন বা ফাঙ্গাল যেগুলো, সেগুলো কিন্তু ঢুকে যায়। এই কারণে কিন্তু এগুলো আছে। সেই জন্য ট্রান্সপিরেশন মানে সব থেকে আমি বলবো যে পলিমাইজের মধ্যে যারা কাজ করতে চান, তাদের কিন্তু ট্রান্সপিরেশন যে প্রসেসটা, সেটা কিন্তু জ্ঞান থাকা খুব জরুরি, নাহলে কিন্তু হবে। দেখুন স্যার কিন্তু অনেক দিন ধরে এসব নিয়ে রিসার্চ করেছেন, আপনি নিশ্চয়ই করেছেন, আর এই প্রজেক্টের উপরে এতদিন ধরে কাজ করেছেন, যার কারণে আপনার এত কিছু নলেজ হয়েছে। এক কথায় আমরা যারা নতুন নতুন শুরু করতে যাই, তাদের তো এত সহজে আমরা এত কিছু জানতে পারবো না। সেক্ষেত্রে আপনাকে ফলো করা অতি আবশ্যক, কারণ আপনি যতটুকু জানেন এই বিষয়ে। তো তার জন্য আপনারও একটা ইউটিউব চ্যানেল আছে, যদি সেই ইউটিউব চ্যানেলটার নাম একটু। আমার ইউটিউব চ্যানেল নাম কৃষ্ণা হাইড্রো গার্ডেন আর অ্যাকোয়াকালচার। আচ্ছা, ওনার চ্যানেলে গিয়ে আপনারা অবশ্যই দেখবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। চ্যানেলে প্রচুর ভিডিও রয়েছে, যদি তারা একটু শিখতে চান। আমার ভিডিও কিন্তু এরকম চাক চমক এরকম কিছু ভিডিও না, কিন্তু প্রচুর ইনফরমেটিভ। আর আপনারা চাইলে ওনার কাছ থেকে অনেক কিছু শিখতে পারেন, এইসব বিশেষ করে গাছের বিষয়ে, মাছের বিষয়ে সবকিছু আপনারা ওনার কাছ থেকে শিখতে পারেন। সয়েলনেস নিয়ে আপনার যদি কোনো কিছু কোয়েরি থাকে আমাকে অবশ্যই করতে হবে। আমি মাটির বিষয়টা অতটা আমি করি না, আমি মাটি ছাড়াই চাষ, মাটি ছাড়া যেসব চাষগুলো হয় সেগুলো কিন্তু আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন। স্যার চাইলে আমি নাম্বার দিতে পারি আপনার? হ্যাঁ একদম। তো ভিডিওতে যে ডিসপ্লেতে নাম্বার শো হচ্ছে, এই নাম্বারে আপনারা চাইলে স্যারের সাথে যোগাযোগ করতে পারেন। আর ইনি কিন্তু যথেষ্ট নলেজ দিয়েছেন। আর আমাকেও আমি এক কথাতেই, আমি যখন বললাম যে এখানে আসার কথা, এক কথাতে কিন্তু তিনি রাজি হয়ে গেলেন যে আসতে পারেন, অসুবিধা নেই। আমি বলবো মানে অনেক ধন্যবাদ, প্রথম মালদা থেকে এসেছেন ভিডিও করার জন্য, মানে আমাকে অসংখ্য ধন্যবাদ। আমি জেনেছি যে যতগুলো আপনার ভিডিও দেখলাম সত্যি ইনফরমেটিভ, অনেক জানকারি পেয়েছি। সেক্ষেত্রে আমি মনে করছি যে আমার যারা দর্শক, আমার যারা চ্যানেল সাবস্ক্রাইবার রয়েছে, তারা যাতে এই বিষয়গুলো জানুক এবং শিখুক। এক কথায় আমাদের দিন প্রতিদিন আধুনিকতার উপরে না আসলে আমরা এগোতে পারবো না। তো যতটা তাড়াতাড়ি সম্ভব আমাদের এগোতেই হবে। আর যে পরিমাণে এখন মাটি দূষিত হচ্ছে যে পরিমাণে, সেক্ষেত্রে সেই ফলনটা কিন্তু আমরা মাটি থেকে আর নিতে পারছি না। একদম একদম। এগুলো এখানে আরেকটা মজা হচ্ছে, সয়েললেস ফার্মিং যখন করবেন না, সয়েল বন্ডের ডিজিজগুলো সেগুলো আপনার একদম অলমোস্ট জিরো 99% আপনার চলে যাবে, এবং কোনো সয়েল বন্ড ডিজিজ আসবে না। দেখুন এখানে কোন ধরনের ঘাস টাস কিছু হবে না, বালি আছে। হ্যাঁ, সবচেয়ে বড় জিনিস এখন যেটা লেবার সমস্যা, সেটা কিন্তু অনেকটা এই যে লেবার সমস্যা, এটা কিন্তু টোটাল অটোমেটিক্যালি করবে। কিন্তু অটোমেটিক্যালি আপনি একটা হাইটেক অ্যাকোপনিক্সও করতে পারেন, কিন্তু সেই অ্যাকোপনিক্সের যে মানে রানিং কস্টটা, ইলেকট্রিসিটি কস্ট বলে অন্যান্য কস্ট গুলো এত বেশি, সেই কারণে কিন্তু আমরা এই 3 বছর ধরে কিন্তু আমরা রিসার্চ করার পরে কিন্তু এই প্রসেসটাকে আমরা মানে এই করেছি। এটা একটা স্মল কমার্শিয়াল আমাদের একটা ট্রায়াল বেসিসে করেছি, সেটা চলছে। আমাদের পরবর্তী ক্ষেত্রে আরো এদিকে সব হবে, মানে কাজ হবে। এটা মোটামুটি ধরো 40% মতো আমার কাজ হয়েছে, 40% এখন বাকি আছে। তো অবশ্যই আশা করবো যে মোটামুটি 1 বছরের মধ্যে হয়তো আমাদের টার্গেট হচ্ছে আগস্ট থেকে আমরা এটা ফুল ফেজে রান করাবো। আচ্ছা, সেই সময় আমরা আবারও এসে অবশ্যই চেষ্টা করব
যে এখানকার সম্পূর্ণ প্রজেক্টটা কিরকম ভাবে ইনি করছেন সেই বিষয়ে সম্পূর্ণ নলেজ দেওয়ার। এক কথায় একটা ভিডিওর মাধ্যমে এত কিছু জানকারি দেওয়া সম্ভব নয়, তো অবশ্যই ওনাকে ফলো করুন আপনারা ইউটিউবে গিয়ে। তো স্যার আপনাকে অনেক ধন্যবাদ আমাদেরকে এত মূল্যবান কিছু জানকারি দেওয়ার জন্য। তো বন্ধুরা দেখা হচ্ছে আবার একটা নতুন ভিডিওর সাথে। স্যার অনেক ধন্যবাদ। সবাইকে ধন্যবাদ, নমস্কার। আর চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করে নেবেন। উনি প্রচন্ড পরিশ্রম করছেন, মানে এই যে ইনোভেটিভ এগ্রিকালচার বা এগুলো নিয়ে সবার সামনে, মানে এখানে ওখানে, মানে বিভিন্ন জায়গায়। আবার ওনার শুনছিলাম কাজ দিক যাবেন, তারপর ওখান থেকে আপনাদের সামনে এইসবগুলো তুলে ধরবেন। এটা কিন্তু সত্যিকারে আমি না দেখলে বুঝতে পারতাম না যে এইরকম একটা ইউটিউব করা এত পরিশ্রমের কাজ বা এত ওর মধ্যে ই রয়েছে, মানে এফোর্ট রয়েছে। সত্যিকারে মানে স্যালুট। অবশ্যই আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ স্যার। তো ইনফরমেটিভ সবসময় জিনিসগুলোকে নেওয়ার চেষ্টা করবেন। অবশ্যই সময় তালে তালে আপনাকে এগিয়ে যেতে হবে, মানে নিজেকে চেঞ্জ করে নিতে হবে, তাহলে কোনো সমস্যা থাকবে না। ঠিক আছে, তো চলুন বন্ধুরা দেখা হচ্ছে আবার একটা নতুন ভিডিওর সাথে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।